প্রথমে আমি আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে ঋণ মূলধন ব্যয় কিভাবে নির্ণয় করতে হয়। যদি আপনি ঋণ মূলধন ব্যয় নির্ণয় করতে জানেন তাহলে আপনি অগ্রাধিকার শেয়ার ব্যয় নির্ণয় করতে পারবেন। প্রথমে ঋণ মূলধন ব্যয়ের ক্ষেত্রে আমি দুইটা ধাপ আপনাদেরকে মনে রাখতে বলেছিলাম, একটা হচ্ছে পরিশোধযোগ্য আর একটা হচ্ছে অপরিশোধযোগ্য। পরিশোধযোগ্য বলতে সেটাতে বছর দেওয়া থাকবে, আর অপরিশোধযোগ্য বলতে সেটাকে বছর দেওয়া থাকবে না। অর্থাৎ প্রশ্ন আগে আপনাদেরকে পরে দেখতে হবে। যদি প্রশ্নের মধ্যে বছর দেওয়া থাকে তাহলে সেটা পরিশোধযোগ্য, প্রশ্নে যদি বছর দেওয়া না থাকে তাহলে সেটা অপরিশোধযোগ্য। সুতরাং একটু করে দেখবেন, অপরিশোধযোগ্য বলতে আমরা বছর নাই সেটাকে বুঝি, আর পরিশোধযোগ্য বলতে সেটা বছর থাকলে সেটাকে বুঝি। অর্থাৎ পরিশোধযোগ্য মানে পরিশোধ করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। অপরিশোধযোগ্য বলতে পরিশোধ করবে না, করতে হবে না তা কিন্তু নয়, পরিশোধ করতে হবে, তবে নির্দিষ্ট কোনো সময় ধরে বাঁধা দেওয়া থাকবে না, কারণ এখানে সময়ের কোনো কি নেই, কাজ নেই। আচ্ছা, আপনি একটা ঋণ নিলেন কার থেকে বা ঋণ সংগ্রহ করলেন, আপনাকে বললো ঋণের ব্যয় বের করো, অর্থাৎ অগ্রাধিকার শেয়ার ব্যয় বের করো। প্রথমে দেখতে হবে বছর আছে কিনা, বছর থাকলে পরিশোধযোগ্য, বছর না থাকলে অপরিশোধযোগ্য। ঋণ মূলধন ব্যয়ের প্রথম সূত্র কর পূর্ব যেটা ছিল, এই যে কর পূর্ব ঋণ মূলধন ব্যয়ের প্রথম সূত্র, মনে করেন যে কে ডি সমান আই বাই এনএসবি ইন্টু 100, এই সূত্রটা যেটা আপনি কর পূর্ব শিখেছিলেন ঋণ মূলধন ব্যয়ের, সেম সূত্রটা এখানে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এখানে আয় দেওয়া আছে, এখানে দেওয়া আছে ডিপি। তার মানে এই যে আয় যেটা সেটা হচ্ছে ডিপি, ডিপি যেটা সেটা হচ্ছে আয়। অর্থাৎ ডিপি এবং আয়ের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু নামের পরিবর্তন। এই যে, অর্থাৎ লিখিত মূল্য গুণ কুপন সুদ দিয়ে আমরা আয়ের হার বের করি, সে আয়ের পরিমাণ বের করি, সেভাবে আপনি ডিপি এর মানও বের করতে পারবেন। অর্থাৎ ঋণের সুদের পরিমাণ, আমরা যেটাকে বলি সুদের পরিমাণ, আমি এখানে লিখে দিচ্ছি, সুদের পরিমাণ সবসময় টাকায় পরিমাপ করা হয়, সেজন্য এটাকে বড় হাতের আয় দ্বারা প্রকাশ করা হয়। কথা বুঝে গেছে? আচ্ছা, এরপর দেখেন পরিশোধ অপরিশোধযোগ্য সূত্র, তাহলে এটা ব্যবহার করবেন, মানে প্রশ্নে যদি বছর দেওয়া না থাকে, আর যদি প্রশ্নে যদি বছর দেওয়া থাকে তাহলে এই সূত্র। এখানে ডিপি মানে কি বলেছিলাম, ডিপি মানে স্যার আয়, ডিপি মানে কি আয়, সেম কাজ। আর এমবি মানে আমি ঋণ মূলধন ব্যয় করাইছিলাম, এমবি মানে হচ্ছে যে ম্যাচুরিটি ভ্যালু, অন্তর্নিহিত অন্তর্নিহিত অবহিত মেয়াদ উত্তীর্ণ। এই তিনটা নাম যেগুলো থাকবে সবগুলো হচ্ছে যে এমবি। যদি এমবি এই তিনটা নাম দ্বারা না থাকে তাহলে লিখিত মূল্যকে এমবি ধরতে হবে স্যার। কথা বুঝে গেছে? আচ্ছা, এখানে এনএসবি মানে কি, এই যে এনএসবি, এনএসবি মানে হচ্ছে যে সেলস ভ্যালু থেকে, মানে বিক্রয় মূল্য বা বাজার মূল্য থেকে এফসি বাদ যাবে, মানে সকল প্রকার ব্যয় বাদ যাবে। এফসি থেকে, এফসি সকল প্রকার ব্যয়টা বিক্রয় মূল্য বা বাজার মূল্য থেকে বাদ যাবে। এই যে বাদ যাওয়ার যে বিষয়টা সেটাই হচ্ছে কি এনএসবি, অর্থাৎ নিট সেলস ভ্যালু, নিট বিক্রয় মূল্য বা নিট বাজার মূল্য। কথা বুঝে গেছে? তাহলে এন মানে বছর আমরা জানি, তাহলে সূত্রটা হচ্ছে একদম সোজা। তাহলে ঋণ মূলধন ব্যয় আগে জানতে হবে, তারপর অগ্রাধিকার শেয়ার ব্যয়, কারণ ঋণ মূলধন ব্যয় এবং অগ্রাধিকার শেয়ার ব্যয়